ইন্ডিয়ান আইটি সেক্টর যেখানে এভাবে পতন ঘটছে, প্রচুরভাবে ডাউন হয়ে চলেছে, সেখানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ব্রোকিং হাউস একটা খুব আশার ঘটনা শুনেছি আমাদের কাছে। এবং সেখানে ওনারা বলেছেন 7খানা গুরুত্বপূর্ণ স্টক রয়েছে, যে স্টকগুলো কিন্তু আমাদের এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এত সেল করা সত্ত্বেও কিন্তু ওই স্টকগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু ডিআইআই এবং এফআইআর বেশ একটা ভালো পরিমাণে কিন্তু অ্যামাউন্ট জড়ো হয়ে রয়েছে। তাহলে শুরু করার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল অ্যাকাউন্ট, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যারিয়ার গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাব। আমি যে কোম্পানির কথা বলছি, যে ব্রোকিং হাউস কত, জেফারিস কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে ওরা অ্যানালিসিস করেছে 2024 সাল থেকে আজ পর্যন্ত এফআইআই সেলিংয়ের পরিমাণ $53 বিলিয়ন। $53 বিলিয়ন একটা বিশাল পরিমাণ। কনস্ট্যান্টলি ওরা কিন্তু সেলের পর সেল করে চলেছে এবং আজ এই মুহূর্তে ওরা সেল করছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকেও জেফারিস যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যেখানে এফআইআই $53 বিলিয়ন সেল করে দিয়েছে, সেখানে ডিআইআই দাঁড়িয়ে থেকে এই সেপ্টেম্বর 2024 থেকে আজ পর্যন্ত $147 বিলিয়ন কিন্তু কিনেছে। কিন্তু প্রশ্ন থাকছে, এত কেনা সত্ত্বেও আমাদের মার্কেটে উঠছে না কেন? দেখো, সত্যি করে বলতে গেলে কিন্তু $53 বিলিয়ন একটা বিরাট। বিগত 14 বছরের সব থেকে কম জায়গায় চলে গেছে কিন্তু এফআইআই। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানে আমাদের ইন্ডিয়ান মার্কেট যদি ঠিকঠাক জায়গায় দাঁড়াতো, একটা মারাত্মক ক্র্যাশের সম্মুখীন আমরা হতাম, অর্ধেকের কম হয়ে যেত। সেটা কিন্তু হয়নি। ডিআইআই এটাকে ধরে রেখেছে। কিন্তু শুধু ডিআইআই দিয়ে কখনো মার্কেটের ইমপ্রুভমেন্ট করা সম্ভব না। সে কারণের জন্য দরকার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এফআইআই, এফডিআই, এদের প্রচুর দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচুর চেষ্টা করছে, অনেক সুযোগ দিচ্ছে, অনেক রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আস্তে আস্তে হলে হয়তো পজিটিভ জায়গা পৌঁছতে পারে। কিন্তু আজকের যে ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে বলবো আজকে এই ক্ষেত্রে এই কোম্পানিগুলোর কী পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে ফান্ডামেন্টাল কী বলছে, ম্যানেজমেন্ট কী বলছে, বিজনেস কী বলছে, সত্যি যে জেফারিস যে কথাগুলো বলছেন তার মধ্যে সত্যি কোনো যুক্তিসঙ্গত ব্যাপার রয়েছে কিনা, নাকি এইগুলো একটা হোক্স ছাড়া কিছু। ইন্ডিয়ান ডোমেস্টিক ডিমান্ড কিন্তু বাড়ছে। ইন্ডিয়ান ডোমেস্টিক ডিমান্ড একটা বড় জায়গা তৈরি করছে, যার ফলে বাইরের যে ডিমান্ড সেগুলোর কোনো ইম্প্যাক্ট পড়ছে না। কেন কথাটা বললাম? বাইরে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই ইরানের সঙ্গে ইউএস এবং সঙ্গে ইসরায়েল, ইউক্রেন, রাশিয়ার যুদ্ধ, চায়না তাইওয়ানের যুদ্ধ, এই সমস্ত খিচুড়ির মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে ইন্ডিয়ান ডোমেস্টিক কিন্তু ডিমান্ডটা কমছে না, বরঞ্চ বাড়ছে। যেসব কোম্পানিগুলো ইন্ডিয়ান ডোমেস্টিকের দিকে তাকিয়ে রয়েছে তারা আজ এবং ভবিষ্যতে কিন্তু সত্যিই ভালো করার একটা বিরাট বড় সম্ভাবনা রয়ে গেছে। তাহলে প্রথম যে কোম্পানিটার কথা যাব, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানিটার কথা বলেছে, সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। সত্যি ঘটনা বলতে ব্যাংকিং সেক্টরের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, অথচ আজকে যদি অ্যানালিসিস করে দেখব এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক 3,80,000 কোটির মার্কেট ক্যাপের এই কোম্পানিটা কিন্তু পি রয়েছে, প্রাইস টু আর্নিং রেশিও 20। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট প্যারামিটার ব্যাংকিং সেক্টরে যদি না জেনে থাকেন, আপনার ইচ্ছা করলে মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন, সেখানে আমি ডিটেলস বুঝিয়েছিলাম বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। সেখানে ক্যাপিটাল মানে ব্যাংকিং সেক্টরের টোটাল যে প্যারামিটারগুলো নিয়ে আজকে যেটা ফিরে আসছে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও এদের রয়ে গেছে 23.3%। এটা কিন্তু পজিটিভ রয়েছে। এনএনপিএ বা নেট নন পারফর্মিং অ্যাসেট রয়েছে 0.31। এটা কিন্তু কিছুটা হলেও কমানো হয়েছে, এটা একটা পজিটিভ ব্যাপার। অপরপক্ষে আবার যদি কাসার দিকে যাই, কাসা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 41.3% রয়েছে। এই 41.3% কাসা থাকাটা আলটিমেটলি যথেষ্ট ভালো জায়গায়। তবুও আমি বলবো কোটাক মাহিন্দ্রা ব্যাংক যদি ফাইন্যান্সিয়াল 2022-কে দেখি, তার তুলনায় যদি কম্পেয়ার করি, তাহলে দেখব 60-র বেশি ছিল কাসা। এই 20% কাসা কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংক হারিয়েছে এই 4 বছরের মধ্যে, 3-3.5 বছরের মধ্যে। এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আবার তৈরি করছে। কিন্তু আলটিমেটলি মোরলেস কোম্পানিটার একটা ফিউচার গ্রোথ রয়েছে, স্টেবিলিটি রয়েছে, ভবিষ্যতে কোম্পানি কিন্তু ভালো করতে পারে। সেকেন্ড স্টকে যাওয়ার সময় জেফারির যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছিলাম, সেখানে একটা অ্যানালিসিস করে দেখলাম প্রতিটি কোম্পানি কিন্তু লার্জ ক্যাপকে নিয়ে কথা বলেছে, কোনো স্মল ক্যাপের কথা বা কোনো মিড ক্যাপের কথা বলেনি। এর থেকে বোঝা যাচ্ছে কনসেন্ট্রেশনটা লার্জ ক্যাপের দিকে আপনাদের রাখাটা উচিত। এবং ঘটনাটা সত্যি, স্মল এবং মিড ক্যাপে কিছুটা রিস্ক থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে মার্কেটে। সেকেন্ড যে কোম্পানির কথা বলবো, উনি যেটা বলছেন সেটা হচ্ছে গোদরেজ কনজিউমার লিমিটেড।
গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট এই মুহূর্তে 1 লক্ষ কোটির মার্কেট ক্যাপে এই কোম্পানিটার ক্ষেত্রে প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 50.7, যেখানে ইন্ডাস্ট্রিজ রয়েছে 44। খুব কম বেশি নয়, কিন্তু এটাকে ধরা যেতে পারে। ঋণের পরিমাণ খুব কম রয়েছে 0.05। কোম্পানির যে ডোমেস্টিক ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে এবং এক্সপোনেনশিয়াল ওয়েতে কিন্তু কোম্পানিটা বৃদ্ধি করছে। লার্জ ক্যাপ কোম্পানি, সেজন্য বোঝা যাচ্ছে না। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এরা কিন্তু তাদের সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেলকে বাড়িয়েছে। আলটিমেটলি কোম্পানিটা কিন্তু সত্যি ঘটনা বলতে এটার একটা পজিটিভ জায়গা দেখাতে পারে। আমাদের থার্ড যে কোম্পানিকে যাব, সিমেন্সকে নিয়ে অনেকে বহুবার বলেছিলেন, সময় পাইনি বলার। 1,24,000 কোটির এই লার্জ ক্যাপ কোম্পানিটার এই মুহূর্তে পি কিন্তু রয়েছে 75.9, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 39.4, অর্থাৎ দেখতে গেলে কিন্তু কোম্পানিটা ভ্যালুয়েশন হাই জায়গা রয়েছে। ঋণের পরিমাণ অলমোস্ট 0.01 রয়েছে, দ্যাট মিনস। তো সুতরাং এই দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা যথেষ্ট ভালো জায়গা রয়েছে। তৃতীয় যে কোম্পানির ক্ষেত্রে যাব, জেএসডব্লিউ এনার্জি। 90,000 কোটির এই কোম্পানিটার ক্ষেত্রে পজিটিভিটি ভালো রয়েছে, ভ্যালুয়েশন 39.6 রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ রয়েছে 31। তো আমি মনে করছি কোম্পানির ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও খুব বেশি 2.50, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সেলস গ্রোথ 5 বছরে 22% রয়েছে, দ্যাটস ভেরি গুড। আমি চলে আসবো 5 নম্বর কোম্পানির ক্ষেত্রে, ম্যানকাইন্ড ফার্মা। 1 লক্ষ কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, পি রয়েছে 55। এই ক্ষেত্রে পি কিন্তু ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 30, তার মানে যথেষ্ট বেশি রয়েছে। ডেট টু ইকুইটি রেশিওর পরিমাণ রয়েছে 0.55। দেখতে পাচ্ছি আমরা অরিজিনাল ডেট টু ইকুইটি রেশিও যেখানে 1 বা বেশি হলে তখন কিন্তু রিস্ক বলে মনে করবো, এটা ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং সবচেয়ে বড় প্রমোটার কিন্তু 72% হোল্ড করছে, এটা একটা পজিটিভ ব্যাপার। 6 নম্বর যাব ইন্ডিগো। এটাকে নিয়ে আমার একটা প্রশ্নচিহ্ন রয়েছে। 1,63,000 কোটির এই মার্কেট ক্যাপের কোম্পানি, পি রয়েছে 36, ইন্ডাস্ট্রিজ রয়েছে অনলি 16, মানে ইন্ডাস্ট্রি থেকে অনেক ওভার ভ্যালু। প্লাস কোম্পানির ক্ষেত্রে এই মুহূর্তে যেখানে অয়েল ক্রাইসিস রয়েছে, ক্রুড অয়েল ক্রাইসিস রয়েছে, সেখানে কিছুটা পরিমাণ হলেও টেনশনের জায়গা রয়েছে। ঋণের পরিমাণ রয়েছে 8.83, প্রচুর ঋণ নিয়ে বসে থাকা কোম্পানি, আমার মতে একেবারে নেগেটিভ। লাস্ট যাবো ইটার্নাল, যাকে জোম্যাটো বলে আমরা চিনতাম, অনলাইন ফুডের কোম্পানি। রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড কিছুই ভালো না, ঋণের পরিমাণ 0.15, দ্যাট ইজ ভেরি গুড। পিজি রয়েছে 18, যেটা 1 বা 1-এর কাছাকাছি থাকলে ভালো হয়, সেখানে 18 পিজিতে পৌঁছে গেছে, সেটা আমার কাছে খুব নেগেটিভ লেগেছে। সেলস গ্রোথ কিন্তু 5 বছরে 93% দেখা যায়, দ্যাট ইজ ভেরি গুড। প্লেজ কিছু নেই, কিন্তু আমি যেটা মনে করছি প্রাইস টু আর্নিং রেশিও সেখানে 618 দেখাচ্ছে, আপনারা নিজেরা চেক করে দেখবেন। আপনাদের কি মনে হয় কোম্পানিগুলো সম্পর্কে, বা এইগুলো কি সত্যি ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারে বলে আপনার মনে হয়?